আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। 26 নির্বাচনের আগেই বদলে যেতে পারে বাংলার রাজ্যপাল, আর এ রাজ্যে সাংবিধানিক প্রধান হয়ে আসতে পারেন সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি। জল্পনা রাজনৈতিক মহলে। পদত্যাগ করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, দাবি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে 24 ঘন্টায় মৃত্যু 45 জনের। গত দুদিনে রাজ্যের 18টি জেলায় প্রাকৃতিক দুর্যোগ। আগামী সোমবার পর্যন্ত চলবে এই আবহাওয়া, জারি সতর্কতা। ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ফের ট্রাম্পের নিষেধাজ্ঞা, বিদেশি পড়ুয়াদের জন্য বন্ধ হার্ভার্ডের দরজা। ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান, ঘটনায় আগুন লেগে অন্তত 15টি বাড়ি ক্ষতিগ্রস্ত, দুমড়ে গেল বহু গাড়ি। বাংলার রাজভবন কি বদল আসন্ন? সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চলেছেন ডক্টর সিভি আনন্দ বোস, আর তার জায়গা আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যপাল বদল নিয়ে জল্পনা তুঙ্গে। এসএসসি চাকরিহারা শিক্ষকদের সেন্ট্রাল পার্কের সামনে কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। চাকরিহারা শিক্ষকদের দুজন শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে বিচারপতি ঘোষের মন্তব্য, আপনাদের কর্মসূচির ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সেন্ট্রাল পার্কে করুন, আপনাদের কর্মসূচি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সাধারণ মানুষের জন্য আমাদের চিন্তা। বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন একসঙ্গে 200 লোক নিয়ে কর্মসূচি করা যাবে। অদল বদল করে জমায়েত হবে। আন্দোলনকারীদের 10 জন প্রতিনিধির নামও পুলিশের কাছে জমা দিতে হবে। আর একই সঙ্গে আদালত রাজ্যকে খাওয়ার জল, শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। কিছুদিন আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকায় একটি বিরিয়ানির দোকানে পাওয়া গিয়েছিল পোকা, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে খাদ্য বিভাগ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই দোকানটি সিল করে দেয়। তার কিছুদিন বাদেই শিলিগুড়ির প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি মোড় এলাকার একটি বিরিয়ানির দোকানেও মিলল পোকা। বিষয়টিতে উদ্বিগ্ন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তার নির্দেশে খাদ্য বিভাগ এবং শিলিগুড়ি পৌর নিগম ময়দানে নেমেছে। 4 থেকে 5 দিন আগেও শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বেশ কিছু রেস্তোরাঁতেই অভিযান চালিয়েছিল শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার আবারও চলল অভিযান। এবার শিলিগুড়ির হিলকাট রোডের বেশ কিছু রেস্টুরেন্ট, হোটেল এবং স্ট্রিট ফুডের দোকানে হানা দিল আধিকারিকেরা। আচমকা অগ্নিকাণ্ড শিলিগুড়ির সেবক রোডের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। সকাল 10:30 নাগাদ এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুন লাগার ফলে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ব্যাংক এবং তার আশপাশের এলাকা। প্রাণ বাঁচাতে ব্যাংক থেকে বেরিয়ে আসেন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। 3টি দমকলের ইঞ্জিন আগুন নেভাতে সফল হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ব্যাংকের বড় ক্ষতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে, কারণ ভিতরে থাকা দরকারি সমস্ত কিছু নথিপত্র পুড়ে গিয়েছে, সঙ্গে কম্পিউটার সহ ইলেকট্রনিকের যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনই জানা যায়নি। পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এমনটাই দাবি করলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। চাপের মুখে পদত্যাগের কথা বিবেচনা করছেন মোহাম্মদ ইউনূস। তার পদত্যাগের কথা প্রচার হতেই বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্র নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বিবিসিকে নাহিদ জানিয়েছেন, ইউনূস তাকে বলেছেন, কাজ না করতে পারলে থেকে কি লাভ। হাসিনা দেশত্যাগের পর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বসানোর ক্ষেত্রে নাহিদদের মুখ্য ভূমিকা ছিল। সেনা ও বিএনপির মতো দলগুলি ইউনূস আর চাইছে না। অবিলম্বে ভোটের জন্য তারা ইউনূসের উপর প্রবল চাপ তৈরি করেছে। ভোট না হলে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেওয়ার বিষয়ে ইউনূসকে বুধবারই হুমকি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। এরপরে ইউনূসের পদত্যাগের কথা ঢাকায় রটে যায়। বৃহস্পতিবারই ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকে ডাকেন ইউনূস। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোর দাবি, ওই বৈঠকেই তিনি উপদেষ্টাদের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। ইউনূস নাকি ওই বৈঠকে দাবি করেছেন, ঢাকায় প্রতিদিন রাস্তা আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতায় তিনি হতাশ। ক্ষুব্ধ ইউনূস নাকি দাবি করেছেন, দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে অবাধে নির্বাচন হওয়া নিয়েও সংশয় রয়েছে।
প্রথম আলোর দাবি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা আটকাতে পারবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তার বক্তব্য, সংস্কারের উদ্দেশ্যে তার আশা, সেটাই যদি না হয় তাহলে থেকে কি করবেন। ইউনূসের পদত্যাগের খবর পেয়েই তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাই নিউজ নেটওয়ার্ক। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 45 জনের। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের 18টি জেলায় নেমে এসেছে এই প্রাকৃতিক দুর্যোগ। মৌসুম ভবন জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আর সেই কারণে রাজ্য জুড়ে সতর্কতাও জারি করা হয়েছে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে উত্তরপ্রদেশে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 45 জনের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসনগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, জেলাগুলিকে তারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এমনকি কোন জেলায় কত প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতি, ফসলের কত ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের জেরে 18টি জেলায় প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে 24 ঘন্টায় 45 জনের মৃত্যু হয়েছে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে। তার মধ্যে কাসগঞ্জ এবং ফতেপুরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই জেলার প্রতিটিতে 5 জনের মৃত্যু হয়েছে। মেরাঠ এবং আরাইয়ায় 4 জন করে মারা গিয়েছেন। বুলন্দ শহর, গৌতম বুদ্ধনগর, কানপুর নগর, কনৌজ এবং এটায় 3 জন করে মারা গিয়েছেন। 2 জন করে মৃত্যু হয়েছে গাজিয়াবাদ, এটাওয়া, কানপুর দেহাতে। 1 জন করে মারা গিয়েছেন ফিরোজাবাদ, আলিগড়, হাথরাস এবং আমেঠিতে। এছাড়া চিত্রকূট এবং আম্বেদকর নগরে 1 জন করে মারা গিয়েছেন। মৌসুম ভবন জানিয়েছে, পাঞ্জাবের ওপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল, যার জেরে 60 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হয়েছে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে মধ্য উত্তরপ্রদেশ এবং তরাই অঞ্চলে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় আবার বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান। ছোট আকারের অসামরিক ওই বিমানটি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছে। আগুন লেগে গিয়েছে অন্তত 15টি বাড়িতে, দুমড়ে গেল বহু গাড়ি। ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটা বিমান। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমান দুর্ঘটনার ফলে স্যান ডিয়েগোর অন্তত 15টি বাড়িতে আগুন ধরে গিয়েছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে বসতবাড়িগুলির। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে গোটা এলাকায় বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে। স্যান ডিয়েগোর পুলিশ বিভাগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখতে পেলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন, বিমানের জ্বালানি চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো এই অঞ্চলের বাড়িগুলিতে তল্লাশি চালানো এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। আপাতত সেই কাজ চলছে। অনেক বাড়ির সঙ্গে বিমানটির সরাসরি সংঘর্ষ হয়েছে বলেও মেনে নিয়েছেন কর্তৃপক্ষ। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, স্যান ডিয়েগোর কাছে মন্টগোমেরি গিভস এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল সেসনা 550 বিমানটি। তার ভিতরে কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কী কারণে আচমকা বিমানটি ভেঙে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে অপারেশন ত্রাসে ছাত্র জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে শুক্রবারেও তল্লাশি জারি সেনার। বৃহস্পতিবার কয়েকজন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনাদের কাছে, আর তারপরেই কিস্তওয়ারে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা। জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে শুক্রবারেও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। মনে করা হচ্ছে 3-4 জন জঙ্গি ছাত্রুর গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে। সেই জঙ্গিদের খোঁজেই সকাল থেকে জঙ্গল ঘিরে অভিযান চালানো হচ্ছে বলে সেনা সূত্রে খবর। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ত্রাসি। বৃহস্পতিবার কয়েকজন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনার কাছে। তারপরই কিস্তওয়ারে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা। দ্য হোয়াইট নাইট কোর এক্স হ্যান্ডেলে জানায় যে, অভিযান চলাকালীন জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। তাতে 2 জঙ্গি নিহত হয়েছে। মৃত্যু হয়েছে 1 জওয়ানেরও।
তবে সেনা সূত্রে জানানো হয়েছে ছাত্রুর জঙ্গলে আরো ৩-৪ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জঙ্গির খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযানে রয়েছে সেনার প্যারা কমান্ডো, জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ। শুক্রবার ভোরের আলো ফুটতেই তল্লাশির গতি আরও বাড়ানো হয়েছে বলেই সেনা সূত্রে খবর। মনে করা হচ্ছে জঙ্গিরা দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। সূত্রের খবর, ছাত্রুর জঙ্গল বেশ দুর্গম। এই জঙ্গলে তল্লাশির পাশাপাশি সিংপোরা এবং বেগপোরা গ্রামেও তল্লাশি জারি রেখেছে সেনা। এর আগে সোপিয়ান এবং ত্রালে দুটি পৃথক অভিযানে 6 জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। সোপিয়ান ত্রালের পর এবার কিস্তোয়ারেও 2 জঙ্গি নিহত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ফের আঘাত হানল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ডের দরজা বন্ধ করে দিল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের কথায় হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আর সেই তদন্তকারীদের নির্দেশেই নাকি বিদেশি পড়ুয়াদের হার্ভার্ডে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপাতত যে সমস্ত পড়ুয়ারা হার্ভার্ডে পড়াশোনা করছেন তাদের অন্যত্র চলে যেতে হবে। প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সহ্য হয়নি ইসরায়েলের বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর নির্দেশ জারি করে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 10 দফা নির্দেশনামা পাঠানো হয়, যা পত্রপাঠ খারিজ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সরকারি হস্তক্ষেপ তারা মানতে নারাজ। তারপরেই বিশ্ববিদ্যালয়ের 200 কোটি টাকার অনুদান বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের তরফে নোটিশ দিয়ে বহু বিজ্ঞানী ও গবেষককে প্রকল্পের কাজ বন্ধও করতে বলা হয়েছে। তুলে নেওয়া হয়েছে কর ছাড়ের মর্যাদা। এবার সরাসরি দেশদ্রোহীর আখ্যা দেওয়া হলো হার্ভার্ডকে। পার্লামেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টিন ওয়েম এক্স হ্যান্ডেলে লেখেন, হিংসার মদদ দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ রয়েছে হার্ভার্ডের বিরুদ্ধে। ক্যাম্পাসে চীনের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ চলছে। সঠিক কাজ করার বহু সুযোগ ছিল হার্ভার্ডের কাছে, কিন্তু সেটা তারা করেনি। যেহেতু আইন মেনে চলছে না হার্ভার্ড, তাই বিদেশি পড়ুয়াদের ভর্তি করা এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ অধিকার তারা হারালো। তবে হোমল্যান্ড সিকিউরিটির তরফে জানানো হয়েছে, বিদেশের ভর্তি করার অধিকার ফিরে পেতে হলে 72 ঘন্টার মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে হবে প্রশাসনের হাতে। মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, হার্ভার্ডের এই দশা থেকে যেন দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সাবধান হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, বর্তমানে যেসব বিদেশি পড়ুয়া হার্ভার্ডে রয়েছে তাদের কি হবে? তাদের হয়তো মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেশে ফিরে আসতে হবে, অথবা আমেরিকার অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতে হবে। তবে হার্ভার্ডের কর্তৃপক্ষ আগেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ করে দেওয়ার পরেও ট্রাম্প প্রশাসনকে তুলোধনা করেছে হার্ভার্ড। হাই নিউজ নেটওয়ার্ক। কিছুদিন আগেই রব উঠেছিল বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের ভাঙনের সম্পর্কে। তাদের মাঝে নাকি ভেঙে গিয়েছে। আদৌ যে তা সত্যি নয় সেই প্রমাণ পাওয়া গেল নায়িকার নতুন পোস্টেই। চারিদিকে মেঘলা আকাশ, মেঘের ছায়া এসে পড়েছে নীল জলে। সমুদ্র আর আকাশ মিশে একাকার। তারা মেঘের ভেলায় ভাসছেন নাকি সমুদ্র তটে বসে সময় কাটাচ্ছেন তা বোঝা বেশ কঠিন। কিন্তু একে অপরের সঙ্গে যে তারা একান্ত সময় উপভোগ করছেন সেই আজ পাওয়া গেল ছবি দেখেই। বালিতে ঘুরতে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। 17 মে জন্মদিন কাটিয়েই ঘোরার পরিকল্পনা করেছিলেন তারা। নিজের জন্মদিন অনেকটা দুর্গাপুজোর মতোই পালন করেন নায়িকা। আগের দিন থেকে শুরু হয়ে যায় উদযাপন। নায়িকা নিজেও দফায় দফায় জন্মদিন পালন করতে ভালোবাসেন। সেই রেশ এখনো রয়ে গিয়েছে। প্রেমিক বনির সঙ্গে একান্ত যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন কৌশানী। একের পর এক ছবি মুক্তি, তার প্রচার পর্ব মিটিয়ে কয়েকদিনের ছুটি, তা পরতে পরতে উপভোগ করছেন অভিনেত্রী। এই ছবি সে কথাই বলছে। কিলবিল সোসাইটির প্রিমিয়ারে বনির অনুপস্থিতিতে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন। আলোচনা শুরু হয়েছিল, তবে কি বনি কৌশানীর সম্পর্ক ভাঙল? এই খবর যে পুরোটাই রটনা সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেতা। আবারও সেই প্রমাণই পাওয়া গেল। হাতে হাত রেখে ছবি তুললেন নায়ক নায়িকা। একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তখন সেটাই সেরা হয়। মা চলে যাওয়ার পর কৌশানীর সবটাই বনিকে ঘিরে। সেই সঙ্গে রয়েছেন তার বাবা, হবু শ্বশুর, শাশুড়ি। তাদের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করলেন। বালিতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে এসে আবারও নতুন কাজে শুরু করবেন নায়িকা। হাই নিউজ নেটওয়ার্ক।
একের পর এক যেন চমক দিচ্ছেন ঐশ্বর্য রায় বচ্চন। বিশ্বের দরবারে ভারতের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরবেন বলে বদ্ধপরিকর প্রাক্তন বিশ্ব সুন্দরী। প্রথম দিন বেনারসি শাড়ির সঙ্গে সিথি ভর্তি সিঁদুরের সাজে প্রশংসা চারিদিকে। কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় দিনে তাক লাগালেন পাশ্চাত্য ডিজাইনের কালো গাউন ও লম্বা কেপের সুতো দিয়ে লেখা গীতা শ্লোকে নিজেকে সাজিয়েছেন তিনি। যিনি পোশাকটি তৈরি করেছেন তিনি হলেন পোশাক শিল্পী গৌরব গুপ্তা। ঐশ্বর্যকে গৌরব পরিয়েছেন পুরনো হলিউড ঘরানার কালো ভেলভেটের গাউন সঙ্গে রূপোলি রঙের স্টোল, যেটি ঐশ্বর্যার শরীরে দৈর্ঘ্য ছাপিয়ে লুটিয়ে পড়েছে কানে লাল গালিচায়। আর সেই রূপোলি রঙের স্টোলে ছিল গীতা শ্লোক, যেখানে লেখা রয়েছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। সাতান্ন বছরের রেকর্ড হারে গরম উপত্যকায়। বৃহস্পতিবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। ভূস্বর্গ কাশ্মীর, যদিও শেষ এক মাসে উত্তপ্ত হয়েছে জম্মু কাশ্মীর। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর 22 মে 57 বছরের রেকর্ড গরম পড়ল উপত্যকায়। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগেও 30 ডিগ্রির ঘর পার করেছে ভূস্বর্গের তাপমাত্রা। 1968 সালে 24 মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও 1956 সালের 31 মে 35 ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা। আর এবার 2025-এর 22 মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হারে বাড়ল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2001 সালের 15 মে সর্বোচ্চ 32.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই এলাকায়। তাপমাত্রা বাড়তেই শিক্ষা দপ্তরের তরফে স্কুলের পঠন পাঠনের সময় পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর পুরো এলাকায় স্কুলগুলি সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত খোলা থাকবে। পুরো এলাকার বাইরে স্কুলগুলিতে সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি পঠন পাঠন হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পেহেলগাঁও হামলার পর এক মাস পেরিয়ে গেলেও এখনও থমথমে রয়েছে উপত্যকা। পর্যটকরা মুখ ফিরিয়ে নেওয়ায় ধুঁকছে পর্যটন ব্যবসা। এরই মধ্যে 30-এর ঘর পার করল উপত্যকার তাপমাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। শুক্রবার মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই গরম এবং অস্বস্তি দেখা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকছে, বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই রয়েছে। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সমস্ত জেলাতেই রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সমস্ত জেলাতেই। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রত্যেক ঘন্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই 4 জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। শুক্রবার উত্তরবঙ্গের 8 জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, 27 মে অর্থাৎ আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলে তৈরির সম্ভাবনা রয়েছে। তারপরের 2 দিন তা স্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এমনটাই বলছে আবহাওয়াবিদরা। অন্যদিকে আরব সাগরের ওপরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায়। কলকাতায় আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা অনেকটাই বাড়বে। সকাল থেকেই গরম ও জলীয় বাষ্পজনিত অস্বস্তি থাকবে। বিকাল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1.1 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী 24 ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।